সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স প্রথম বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে দুটো বিষয় সম্পর্কে জানব তা হচ্ছে 1 নম্বর অর্থের মূল্য বলতে কি বোঝায়, 2 নম্বর ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। প্রথমে আমরা জানব অর্থের মূল্য কি। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম ক্রয় করা যায় তাকেই ওই অর্থের মূল্য বলে। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, দ্রব্যের মূল্যের মাধ্যমে অর্থের মূল্যের বহিঃপ্রকাশ ঘটে। বিভিন্ন অর্থনীতিবিদ অর্থের মূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। এ প্রসঙ্গে J.L. হ্যানসেন বলেন, অর্থ যা ক্রয় করে তাই হচ্ছে অর্থের মূল্য। অর্থনীতিবিদ D.H. রবার্টসন বলেন, এক একক অর্থের বিনিময়ে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায় তাই ওই অর্থের মূল্য। অর্থের মূল্য মূলত দাম স্তরের উপর নির্ভর করে। দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে, আবার দাম স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। এই সম্পর্কটিকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় সেটি হচ্ছে value of money is a function of P। এখানে VM হচ্ছে value of money, F হচ্ছে ফাংশন, P হচ্ছে প্রাইস। যেহেতু দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, তাই আমরা লিখতে পারি 1/P, অর্থাৎ এখানে একটা ইনভার্স রিলেশনশিপ। দাম স্তরের সাথে অর্থের মূল্যের যেহেতু একটি বিপরীত সম্পর্ক, তাই এটাকে আমরা 1/P হিসেবে প্রকাশ করতে পারি। এটিকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা যে চিত্রটা পাবো সেটি হচ্ছে, এখানে লম্ব অক্ষে আমরা প্রাইস পরিমাপ করছি এবং ভূমি অক্ষে ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের মূল্যকে পরিমাপ করছি। এখানে আমরা ধরি যে প্রথমে প্রাইস ছিল P1, তখন ভ্যালু অফ মানি ছিল VM1। যখন প্রাইস কমে গেল P2 হলো, তখন ভ্যালু অফ মানি হয়ে গেল VM2। তাহলে আমরা দুটো বিন্দু পাচ্ছি A এবং B। এই বিন্দু দুটিকে যখন আমরা যোগ করব তখন আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ প্রাইস কমে গেলে ভ্যালু অফ মানি বেড়ে যাচ্ছে। আবার বিপরীতভাবে যখন প্রাইস বাড়বে তখন ভ্যালু অফ মানি কমে যাবে, অর্থাৎ একটা বিপরীতমুখী সম্পর্ক। এখন আমরা অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে জানব। অর্থের পরিমাণ তত্ত্ব। The quantity theory of money। ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর আরভিং ফিশার 1911 সালে তার দি পারচেজিং পাওয়ার অফ মানি গ্রন্থে অর্থের পরিমাণ এবং অর্থের মূল্য মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য রাখেন তাকেই অর্থের পরিমাণ তত্ত্ব বলা হয়। 1886 সালে সিমন নিউকম প্রথম অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে বক্তব্য রাখেন মূলত তাকেই পরিমার্জন করেন অর্থনীতিবিদ ফিশার। এজন্য একে নিউকম ফিশার অ্যাপ্রোচ বলা হয়। এটিকে আমেরিকান ভার্সন অফ কোয়ান্টিটি থিওরি অফ মানিও বলা হয়। এছাড়াও ক্রুড কোয়ান্টিটি থিওরি বা ওল্ড ফ্যাশন কোয়ান্টিটি থিওরি অফ মানিও বলা হয়ে থাকে। এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে
অর্থনীতিবিদ ফিশারের মতে অর্থের যোগান অর্থাৎ এম বাড়লে দাম স্তর পি বাড়ে, কিন্তু অর্থের মূল্য অর্থাৎ 1/p কমে। আবার অর্থের যোগান এম কমলে দাম স্তর পি কমে, কিন্তু অর্থের মূল্য অর্থাৎ 1/p বাড়ে। অর্থাৎ অর্থের যোগানের সাথে দাম স্তরের সমমুখী সম্পর্ক, কিন্তু অর্থের যোগানের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক। এই তত্ত্বটি কতগুলো অনুমিত শর্তের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেগুলো আমরা একটু দেখব। assumptions। 1 নাম্বার, দ্রব্য সামগ্রীর মোট চাহিদা ও যোগানের মধ্যে সর্বদাই ভারসাম্য থাকে। দুই নাম্বার, পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। তিন নাম্বার, অর্থকে শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। 4 নম্বর পয়েন্ট, অর্থের প্রচলন গতি স্বল্পকালীন সময়ে স্থির থাকে। 5 নম্বর পয়েন্ট, লেনদেনের পরিমাণ স্বল্পকালীন সময়ে স্থির থাকে। 6 নম্বর পয়েন্ট, দ্রব্যের দাম স্তর নিষ্ক্রিয় উপাদান হিসেবে বিবেচ্য। এই 6টা হচ্ছে আমাদের এই তত্ত্বের অ্যাজাম্পশনস বা অনুমিত শর্ত। এটার উপর ভিত্তি করেই তথ্যটি দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ফিশার। অর্থনীতিবিদ ফিশার তার মূল বক্তব্যকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করেন সেটি হচ্ছে বিনিময় সমীকরণ। ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। MV = PT। এখানে M হচ্ছে
মোট অর্থের পরিমাণ। ভি হচ্ছে অর্থের প্রচলন গতি। পি হচ্ছে দ্রব্যের দাম স্তর। টি হচ্ছে লেনদেনকৃত দ্রব্য ও সেবার পরিমাণ। এখানে একটু লক্ষ্য করো, এই পিটি হচ্ছে অর্থের চাহিদা। অর্থাৎ অর্থনীতিতে লেনদেনকৃত মোট দ্রব্যকে যদি আমরা তার দাম দিয়ে গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অর্থের চাহিদা। এবং এমভি হচ্ছে অর্থের যোগান। অর্থাৎ অর্থনীতিতে অর্থের মোট পরিমাণকে যদি অর্থের প্রচলন গতি দিয়ে গুণ করা হয় তাহলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে অর্থের মোট যোগান। অর্থনীতিবিদ ফিশার এই সমীকরণটিতে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট চেক, ড্রাফট এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সৃষ্ট প্রাইস বন্ড, সঞ্চয়পত্র বা বিভিন্ন ধরনের বন্ড এগুলোকে অন্তর্ভুক্ত করেননি। ফলে পরবর্তীতে উনি এই সমীকরণটিকে আরেকটু পরিমার্জন করেন, অর্থাৎ উনি এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু পিটি এই আকারে সমীকরণটিকে পরিবর্তন করেন। এখানে এম হচ্ছে অর্থের পরিমাণ, ভি হচ্ছে অর্থের প্রচলন গতি, এম প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ, ভি প্রাইম হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি। নেক্সট ক্লাসে আমরা এই থিওরির গাণিতিক বিশ্লেষণ, চিত্রভিত্তিক বিশ্লেষণ এবং সমালোচনাটা দেখব। আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।